এরপরে যেটা বলছে পার্সোনাল ইনকাম বলতে কি বোঝায়? পার্সোনাল ইনকাম, পার্সোনাল ইনকাম ইজ দ্য পার্ট অফ দ্য ন্যাশনাল ইনকাম হুইচ ইজ রিসিভড বাই দ্য হাউস হোল্ড। তাহলে আমার ন্যাশনাল ইনকামের মধ্যে, একটা দেশের ন্যাশনাল ইনকামের মধ্যে দেশের মানুষের আয়টা আছে, যে কর্পোরেট কোম্পানিগুলো আছে তার আয় আছে, সরকার যে আয়টা করছে গভর্নমেন্ট তার আয়টা আছে, সব আয়গুলো যোগফল হচ্ছে ন্যাশনাল ইনকাম। দেশের মানুষের ইনকাম, আমার আপনার সবার ইনকাম, যেটা ন্যাশনাল ইনকামের মধ্যে যোগ হচ্ছে। যদি সেটা মানে যে ইনকামটা আমরা করছি সেটা যদি লিগাল ওয়েতে করি, বা তার যদি অফিসিয়াল রেকর্ড থাকে, ঠিক আছে, পেপারে রেকর্ড থাকে, তাহলে আমাদের ইনকামটাও ন্যাশনাল ইনকামে যোগ হচ্ছে। দেশের যে ন্যাশনাল ইনকাম হিসাব হচ্ছে তাতে আমার আপনার ইনকামও হিসাব হচ্ছে, ঠিক আছে। তো এই যে দেশের মানুষ হাউস হোল্ড যা ইনকাম করছে সেটাকেই বলা হচ্ছে পার্সোনাল ইনকাম। তার মধ্যে কিন্তু কর্পোরেটের ইনকাম বা গভর্নমেন্টের ইনকাম যোগ নেই। দেশের মানুষের যে ইনকামটা এক বছরে সেটাকে বলা হয় কি পার্সোনাল ইনকাম। সেই দেশের এক বছরে পার্সোনাল ইনকাম কি, সেই দেশের হাউস হোল্ডস এর বা দেশের মানুষের, টোটাল যা দেশের মানুষ আছে তাদের যে ইনকাম সেটাকে বলা হয় পার্সোনাল ইনকাম। দ্য ফর্মুলা ফর ক্যালকুলেটিং পার্সোনাল ইনকাম তাহলে কি আছে? পার্সোনাল ইনকাম সমান হচ্ছে ন্যাশনাল ইনকাম মাইনাস আনডিস্ট্রিবিউটেড প্রফিট মাইনাস নেট ইন্টারেস্ট পেমেন্ট মেড বাই হাউস হোল্ডস মাইনাস কর্পোরেট ট্যাক্স প্লাস ট্রান্সফার পেমেন্টস টু দ্য হাউস হোল্ডস ফ্রম দ্য গভর্নমেন্ট অ্যান্ড ফান্ডস। কিছু আমাদের মনে রাখার কোনো দরকার নেই, শুধু এটুকু মাথায় রাখতে হবে, ন্যাশনাল পার্সোনাল ইনকাম বলতে বোঝাচ্ছে দেশের হাউস হোল্ডস এর যে ইনকাম সেটাকেই বলা হচ্ছে পার্সোনাল ইনকাম। এবার পার্সোনাল ডিসপোজেবল ইনকাম কাকে বলে? ডিসপোজেবল মানে হচ্ছে ব্যয়যোগ্য, অ্যাকচুয়ালি কত ব্যয় করতে পারি। তাহলে আমার যে পার্সোনাল ইনকাম, আমি যদি এক বছরে 12 লাখ টাকা আমি যদি ইনকাম করি, তাহলে আমাকে আবার ইনকাম ট্যাক্স দিতে হয়। আমি 1 লাখ টাকা ধরলাম ইনকাম ট্যাক্স দিয়েছি এক বছর, তাহলে আমার অ্যাকচুয়ালি 12 লাখ টাকা যদি ইনকাম হয়, 12 লাখ টাকাই কি আমি খরচ করতে পারছি? পারছি না। কারণ কি, তার মধ্যে আমাকে 1 লাখ টাকা ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে 12 লাখ থেকে যেটা আমি অ্যাকচুয়ালি খরচা করতে পারছি, মানে তাহলে 1 লাখ টাকাটা আমাকে বাদ দিতে হচ্ছে, দিলে 11 লাখ টাকাটা আমি খরচা করতে পারবো। এটাই হচ্ছে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। তাহলে পুরো দেশের মানুষের, যদি দেশে 100 জন লোক থাকে, 100 জনের ইনকাম, ঠিক আছে, 100 জনের ইনকাম, তার থেকে 100 জন যে ইনকাম ট্যাক্সটা দিয়েছে, ট্যাক্স যেটা দিয়েছে সেটা তো সে খরচা করতে পারে না, সেটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো সেই দেশের পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। তাহলে পার্সোনাল ইনকাম বলতে, একটা দেশে 10 জন মানুষ আছে, এক একজনের আয় হচ্ছে বছরে 100 টাকা করে, তাহলে 100 গুণ 10 হচ্ছে টোটাল দেশের ন্যাশনাল ইনকাম, এই পার্সোনাল ইনকাম। 1000 টাকা হচ্ছে পার্সোনাল ইনকাম। দেশে যদি 10 জন লোক থাকে এবং প্রত্যেকের বছরে 100 টাকা করে আয় হয়, তাহলে 1000 টাকা হচ্ছে দেশের পার্সোনাল ইনকাম। এই 1000 টাকার থেকে আমার প্রত্যেকে 1 টাকা করে ট্যাক্স দিয়েছে এক বছর, তাহলে কত টাকা বিয়োগ হচ্ছে? এক বছরে 10 জন 10 টাকা ট্যাক্স দিয়েছে, তাহলে এই 990 টাকা হচ্ছে অ্যাকচুয়ালি কি পার্সোনাল ডিসপোজেবল ইনকাম সেই দেশের। এটা হচ্ছে দেশের পার্সোনাল ইনকাম। তার থেকে যদি আমরা ট্যাক্স দেওয়ার টাকাটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। এখানে সেটাই বলছি, পার্সোনাল ডিসপোজেবল ইনকাম রেফার্স টু দ্য ইনকাম দ্যাট ইজ অ্যাভেলেবল টু দ্য হাউস হোল্ড দ্যাট দে ক্যান স্পেন্ড অ্যাজ দে উইশ। তাহলে ওই 10 টাকাটা তারা ট্যাক্স দিয়েছে, তারা উইশ করলেও খরচা করতে পারবে না, ঠিক আছে। আর বাদ বাকি যে 990 টাকাটা তারা উইশ করলে খরচা করতে পারবে। এটাই হচ্ছে 990 টাকাটাই হচ্ছে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম সেই দেশে। পার্সোনাল ইনকাম ইজ নট অ্যাভেলেবল টু ইন্ডিভিজুয়ালস টু স্পেন্ড, মানে আমরা প্রত্যেক আমাদের যা পার্সোনাল ইনকাম হয় সেটা কিন্তু আমরা খরচ করতে পারি না। দে হ্যাভ টু পে ট্যাক্সেস, আমাদেরকে ইনকাম ট্যাক্সের মতো ট্যাক্স দিতে হয়, বা নন ট্যাক্স পেমেন্ট সাচ আস ফাইন্স, বা কিছু অন্যায় করলে ফাইনও দিতে হয়। ঠিক টাইমে ইলেকট্রিকের বিল দিতে পারলাম না, তার জন্য ফাইন দিতে হলো। তাহলে এই যে ফাইন ট্যাক্স যেগুলো বাদ দিচ্ছি, দিয়ে যে টাকাটা আমার থাকছে সেটাই আমি অ্যাকচুয়ালি খরচা করতে পারছি, এবং সেটাই হচ্ছে সেই দেশের পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। দেশের টোটাল মানুষের যে টাকাটা খরচযোগ্য বা ব্যয়যোগ্য আয়, সেটাকেই বলা হয় পার্সোনাল ডিসপোজেবল ইনকাম, বা বাংলাতে বলে ব্যয়যোগ্য আয়। দ্য ফর্মুলা ফর পার্সোনাল ডিসপোজেবল ইনকাম তাহলে কি হবে? পার্সোনাল ডিসপোজেবল ইনকাম সমান হচ্ছে পার্সোনাল ইনকাম মাইনাস পার্সোনাল ট্যাক্স পেমেন্টস মাইনাস নন ট্যাক্স পেমেন্টস। মানে ট্যাক্স এবং নন ট্যাক্সে যে টাকাটা আমি পেমেন্ট করছি সেটা যদি আমার ইনকাম থেকে বাদ দিই, পার্সোনাল ইনকাম থেকে, তাহলে আমরা পাবো পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। Thus, personal disposable income is the part of aggregate income which belong to the
হাউসহোল্ডস, ঠিক আছে, দে মে ডিসাইড টু কনজিউম আ পার্ট অফ ইট অ্যান্ড সেভ দ্য রেস্ট। তাহলে আমার যে টোটাল ইনকামটা হলো সেটা আমি পুরোটাই খরচা করে ফেলতে পারি, বা আমি সেভিংসে মানে ব্যাংকে বা পোস্ট অফিসে রেখেও দিতে পারি। তাই সেটাই বলছে, দেশের যে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম সেটা দেশের ইন্ডিভিজুয়ালরা খরচাও করে দিতে পারে বা কিছু তারা সেভও করতে পারে। এরপরে ন্যাশনাল ডিসপোজেবল ইনকাম কাকে বলা হয়? ন্যাশনাল ডিসপোজেবল ইনকাম গিভস আস অ্যান আইডিয়া of what is the maximum amount of goods and services that domestic economy has as its disposal. The formula for national disposable income কি? ন্যাশনাল ডিসপোজেবল ইনকাম তাহলে কি করে পাবো? এটা হচ্ছে ন্যাশনাল ইনকাম, আমরা জেনেছি। সিএসও ন্যাশনাল ইনকাম কোনটাকে মানে? নেট ন্যাশনাল প্রোডাক্ট এট মার্কেট প্রাইসটাকে ন্যাশনাল ইনকাম মানে। তাহলে এই যে ন্যাশনাল ইনকাম প্লাস আদার কারেন্ট ট্রান্সফার ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে একটা দেশের যে ন্যাশনাল ইনকাম হলো ধরলাম 100 টাকা, এবং আমাদের দেশ অন্যান্য দেশের থেকে যে মানে যে গিফট বা এডস বা গ্র্যান্টস পায়, ঠিক আছে, মানে আমাদের দেশ অনেক সাহায্য টাহায্য পেয়ে থাকে। বিভিন্ন দেশ বা অনেক গরিব দেশ আছে যারা হচ্ছে আমাদের দেশ থেকে সাহায্য পেয়ে থাকে। তাহলে এটাকে বলা হয় ট্রান্সফার পেমেন্টস, যে টাকাটা আমাদের ফেরত দিতে হয় না, যে টাকাটা আমরা গিফট হিসেবে পাই। ঠিক আছে, আমাদের জন্মদিনে আমাদের 100 টাকা দিল বাড়ির লোক একজন, তাহলে এটা কি কি বলবো? ট্রান্সফার পেমেন্টস। তাহলে আমাদের দেশও ওরকম গিফট পেয়ে থাকে বিভিন্ন দেশ থেকে, এডস দেয়, সাহায্য। ঠিক আছে, এই যখন আমফান হলো তখন অনেক দেশ সাহায্য করেছিল। এই যে ইয়ের সময়, কোভিড এর সময় অনেক দেশের অনেক দেশ সাহায্য করেছিল। ঠিক আছে, তাহলে এই যে যে সাহায্যগুলো পায়, ধরলাম 100 টাকা হচ্ছে ন্যাশনাল ইনকাম, আর 20 টাকা সাহায্য পেয়েছে আমাদের দেশ, তাহলে এই যে 120 টাকা, এটাকে বলছে আমাদের দেশের কি? ন্যাশনাল ডিসপোজেবল ইনকাম। তাহলে আমাদের দেশের কাছে এই টাকাটা আছে খরচ করার মতো। ন্যাশনাল ডিসপোজেবল, তাহলে ন্যাশনাল ডিসপোজেবল ইনকাম কি? একটা দেশের ন্যাশনাল ইনকাম ইনকাম প্লাস বিভিন্ন দেশ থেকে যে ট্রান্সফার পেমেন্ট, ট্রান্সফার পেমেন্ট মানে গিফট, এডস, এগুলোকে একসাথে ট্রান্সফার পেমেন্ট বলে। ঠিক আছে, এটা যে পেয়ে থাকে একটা দেশ, সেটাকে, সেই টোটাল টাকাটাকে বলা হচ্ছে নেট ন্যাশনাল ডিসপোজেবল ইনকাম, কোন দেশের ন্যাশনাল ডিসপোজেবল ইনকাম। তাহলে ন্যাশনাল ইনকামের সাথে ট্রান্সফার পেমেন্ট যোগ হলে সেই দেশের ন্যাশনাল ডিসপোজেবল ইনকাম পাই। তাহলে ন্যাশনাল ইনকাম কোনটা? নেট ন্যাশনাল প্রোডাক্ট এট মার্কেট প্রাইস আমাদের দেশের। এবং ডিসপোজেবল কথাটা কখন যোগ হবে? এই ন্যাশনাল ইনকামের সাথে যদি ট্রান্সফার পেমেন্ট যুক্ত হয়ে যায়, তখন আমরা পাবো নেট এই ন্যাশনাল ডিসপোজেবল ইনকাম, সেই দেশের ন্যাশনাল ডিসপোজেবল ইনকাম পাবো। ঠিক আছে, তো আমাদের দেশ কি করছে? যে আমাদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেয়। ঠিক আছে, সেগুলো ট্রান্সফার পেমেন্টের মধ্যে পড়ে। একজন চাকরিজীবী যিনি চাকরি করতেন, রিটায়ার হওয়ার পরে যে রিটায়ারমেন্টের জন্য যে টাকাটা পায়, রিটায়ার যে এটা পায়, পেনশন যেটা বলা হয়, পেনশনটা পায়, সেটা কিন্তু ট্রান্সফার পেমেন্ট নয়। সে তো সার্ভিস দিয়েছে এক সময়, তার বিনিময়ে পাচ্ছে ওটা, তাহলে ওটা ট্রান্সফার পেমেন্ট নয়। ট্রান্সফার পেমেন্ট কোনটা? যে ওল্ড এজ পেনশন পাচ্ছে, মানে বার্ধক্য ভাতা, সে সরকারি চাকরি করতো না, সরকারকে কোনো সার্ভিস দেয়নি, কিন্তু সরকার জাস্ট দায়বদ্ধতা হিসেবে সেই মানুষটাকে টাকা গিফট করছে, ওল্ড এজ পেনশন, এটা কিন্তু ট্রান্সফার পেমেন্ট। ঠিক আছে, বা আহ, বেকার ভাতা যেগুলো দেয়, সেগুলো সব ট্রান্সফার পেমেন্ট। সরকারকে তারা কোনো সার্ভিস দেয়নি, বাট সরকার তাদেরকে দায়বদ্ধতা হিসেবে টাকা দিচ্ছে যাতে বেকাররা ঠিকঠাক থাকতে পারে, তাহলে ওটা কিন্তু ট্রান্সফার পেমেন্ট। কিন্তু যে পেনশনটা যে চাকরি করতো সে পায়, সেটা কিন্তু তার ট্রান্সফার পেমেন্ট নয়। ঠিক আছে, সেই দেশের এটা কিন্তু ট্রান্সফার পেমেন্ট নয়। ট্রান্সফার পেমেন্ট কোনগুলো তাহলে? ওল্ড এজ পেনশন, তারপরে আনএমপ্লয়মেন্ট পেনশন, যেটা দেয় আনএমপ্লয়মেন্ট ভাতা বা বেকার ভাতা, বা আহ, হচ্ছে আরো যেসব যেগুলো দেয় মানে সরকার বিনা পয়সা, মানে কোনো সার্ভিস ছাড়াই এমনি দেয় যেগুলো, সেগুলো হচ্ছে ট্রান্সফার পেমেন্ট। তাহলে এখানে সেটাই বলছে যে দেশের, আমাদের দেশ যে ট্রান্সফার পেমেন্ট গুলো পায় তার মধ্যে কি কি আছে? গিফট, বিভিন্ন রকম সাহায্য, ওটাই লেখা রয়েছে এখানে। আচ্ছা, এইগুলো হচ্ছে ন্যাশনাল ইনকাম, এইভাবে মাপা যায়, আমরা দেখলাম। এবার ন্যাশনাল ইনকাম মাপতে গেলে কি কি প্রবলেম আসে সেগুলো একটু দেখবো। ঠিক আছে, যে দেশের ন্যাশনাল ইনকাম তো সিএসও মাপে, মেপে প্রকাশ করে, তো ন্যাশনাল ইনকাম মাপতে গেলে কি কি সমস্যা আসতে পারে? এক হচ্ছে ব্ল্যাক মানি।
এক নম্বরে কি বলছে, ব্ল্যাক মানি। তাহলে অনেক ট্রান্সফার হয়, অনেক ট্রানজাকশন হয় আমাদের দেশে, সেগুলো কি হচ্ছে, যেগুলো কোনো লিগাল প্রসেসে হয় না, ইললিগালি সেই বিজনেসটা করা হয়। তাহলে সেই ইললিগালি মানে সরকারের কাছে কোনো হিসাব থাকে না, যে একটা ট্রান্সফার হলো মানি কিন্তু সরকারের কাছে তার হিসাব থাকলো না। এটাকেই, যে মানিটা উইদাউট হিসাবে যে মানিটা আর্ন করছে কোনো ব্যক্তি, সেটাকে বলা হয় ব্ল্যাক মানি। মানে গভর্নমেন্টকে হিসাব না দিয়ে, গভর্নমেন্টকে হিসাব দিলে কি করতে হবে, আবার ট্যাক্স দিতে হবে। তাহলে এই ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, ঠিক আছে, বা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে যে মানিটা ইলিগালি ট্রান্সফার হয় তাকে ব্ল্যাক মানি বলে। তাহলে এটা সরকারের কাছে যেহেতু হিসাব থাকলো না, কেউ একজন ইনকাম করে নিল টাকাটা, কিন্তু তার ইনকামটা সরকারের কাছে যোগ হলো না, তাহলে ন্যাশনাল ইনকামের মধ্যে সেটা যোগ করতে পারছে না সরকার। তাহলে ব্ল্যাক মানিটা একটা বিরাট বড় সমস্যা ন্যাশনাল ইনকাম মাপার ক্ষেত্রে। 2 নম্বর বলছে নন মানিটাইজেশন। ইন মোস্ট অফ দ্য রুরাল ইকোনমি কনসিডারেবল portion of the transaction occurs informally and they are called as the non-monetized economy. This gives the GDP estimates at lower level than the actual. আমরা কি করছি, যে শহরে, বিরাট বড় বড় শহরগুলোতে, যে বাড়িতে যারা কাজ করছে তাদেরকে গুগল পে, ফোন পে বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তাদের মাইনে দেয়, ঠিক আছে। তাহলে ওগুলো কি মানিটাইজড হয়ে যাচ্ছে, মানে হিসাব হচ্ছে। কিন্তু গ্রামগঞ্জে কি হয়, যে বাড়িতে যারা কাজ করছে তাদেরকে হাতে টাকা দিয়ে দিল, তাহলে সরকারের কাছে কোনো হিসাব গেল না, তো একজন মানুষ ইনকাম করলো। তাহলে ওই যে এটা হচ্ছে নন মানিটাইজ ট্রান্সফার, এই যে নন মানিটাইজ ট্রান্সফারটাও ন্যাশনাল ইনকামের মাপার ক্ষেত্রে একটা সমস্যা, কারণ ওটাও সরকার হিসাব করতে পারে না। গ্রোয়িং সার্ভিস সেক্টর বলছে মেনি সার্ভিসেস লাইক বিপিও, ভ্যালু এডিশন ইন লিগাল কনসালটেন্সি, health service, financial and business service sector as whole is not based on accurate reporting and hence national income is underestimated. তাহলে আমরা যে বিভিন্ন রকম সার্ভিস পেয়ে থাকি, একটা বাসে, সামান্য বাসে উঠলাম, বাসে উঠলে আমাদের কি, বাসের টিকিট আমরা অনেক সময় নিই না, ঠিক আছে 2 টাকা কম নিন, টিকিট দিতে হবে না বলে দিই। তাহলে যখনই টিকিট নিলাম না, তার মানে কি, সরকারের কাছে সেই হিসাবটা গেল না, তার মালিকের কাছেও গেল না, যে বাস মালিক, এবং সরকারও মালিকের কাছ থেকে ট্যাক্স দিতে পারলো না, মালিকের অ্যাকচুয়াল আয়টা পেলো না। তাহলে বিভিন্ন সার্ভিস যেন আমরা নিয়ে থাকি, অনেক ক্ষেত্রে আমরা কি বিল নিই না, ঠিক আছে, তার বিনিময়ে 2 টাকা 5 টাকা ছাড় দিই, ঠিক আছে, ছাড় নিই। তাহলে এইগুলো যে গ্রোয়িং যে সার্ভিস সেক্টর, এত সার্ভিস সেক্টর আমাদের এখানে, সার্ভিস সেক্টরের মধ্যে এত কম্পিটিশন, যে অনেকে কোন রকম বিল ছাড়াই ট্রানজাকশন করে থাকে, ঠিক আছে, সেই জন্য এটাও কিন্তু ন্যাশনাল ইনকাম হিসাব করা সম্ভব হয় না। ডবল কাউন্টিং অনেক সময় হয়ে যায়, বলছে ইট ইজ অলসো এ হার্ডল টু অ্যাকুরেটলি মেজার জিডিপি এস্টিমেটস। দেয়ার আর সাম কারেক্টিভ মেজার্স বাট ইট ইজ ডিফিকাল্ট টু এলিমিনেট ইট। কিছু কিছু ক্ষেত্রে দুবার কাউন্ট হয়ে যায়, ঠিক আছে, একজন যা ইনকাম করলো তার থেকে আরেকজন ইনকাম করলো, তাহলে ওর ইনকামটাও ন্যাশনাল ইনকামের মধ্যে কাউন্ট করলো, তার থেকে যে আবার ইনকাম করলো সেটাও ন্যাশনাল ইনকামের মধ্যে কাউন্ট হলো। তাহলে কি হলো, আহ, দুবার কাউন্টিং চলে আসে, ঠিক আছে। বিভিন্ন রকম মেজার্স আছে যাতে এটাকে এলিমিনেট করা যায়, কিন্তু সেগুলো যথেষ্ট নয়। ডাবল কাউন্টিংটাও কিন্তু ন্যাশনাল ইনকাম মাপার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য সমস্যা। এগুলো হচ্ছে ন্যাশনাল ইনকাম মাপার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা কি আমরা জানলাম, ওগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, পরীক্ষা আসতে পারে এর মধ্যে কোনটা ন্যাশনাল, আমাদের দেশে ন্যাশনাল ইনকাম মাপার ক্ষেত্রে একটা প্রবলেম, ঠিক আছে, তখন ওর মধ্যে থেকে অপশন আসবে, ব্ল্যাক মানি, ঠিক আছে, ডবল কাউন্টিং, নন মানিটাইজেশন, অল অফ দ্য অ্যাবাভ। তাহলে উত্তর হবে কি, অল অফ দ্য অ্যাবাভ। এইভাবে প্রশ্ন আসতে পারে। এবার কিছু বেসিক টার্ম আমরা এটা অলরেডি জেনে গেছি। নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড আমরা এটা অলরেডি জেনে গেছি, ঠিক আছে, মানে হচ্ছে জিডিপি প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট করলে আমরা পাই কি, এনএফআই, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, ঠিক আছে। এনএফআই এ তখনই প্লাস হবে যখন বলছে জিএনপি জিডিপির থেকে বেশি হবে। জিএনপি যদি জিডিপির থেকে বেশি হয় তখনই এনএফআই এটা প্লাসে আসবে, আর জিএনপি যদি জিডিপির থেকে কম হয় তখন কি হবে, এনএফআই এটা মাইনাসে চলে আসবে। মানে এক্সপোর্টটা, এক্সপোর্ট 100 টাকা আর ইম্পোর্ট 80 টাকা, আর উল্টোটা যদি হয় এক্সপোর্ট 80 টাকা, ইম্পোর্ট 100 টাকা, তাহলে এক্সপোর্ট যদি ইম্পোর্টের থেকে বেশি হয় তবে কি আসবে, এনএফআই এ কি আসবে, প্লাসে, মানে +20। আর যদি বেশি আমরা এক্সপোর্ট করি, বেশি আমরা ইম্পোর্ট করি, 100 টাকার জিনিস ইম্পোর্ট করেছি, 80 টাকার জিনিস আমরা এক্সপোর্ট করেছি, তাহলে আমাদের এখানে কি আসবে, মাইনাস। সেটাই বলছে, জিএনপিটা যদি জিডিপির থেকে বড় হয়, জিএনপির পরিমাণ যদি জিডিপির থেকে বেশি হয়, তখনই এনএফআই এটা প্লাস আসবে, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। আর উল্টো ক্ষেত্রে ভাইস ভার্সা হলে এনএফআই এটা মাইনাসে আসবে।
নেক্সট আসছে যেটা গ্রস ক্যাপিটাল ফরমেশন। গ্রস ক্যাপিটাল ফরমেশন কি জিনিস? তো ধরলাম আমাদের দেশের জিডিপি হয়েছে এই বছরে 100 টাকা। এটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তার মানি ভ্যালু হয়েছে 100 টাকা। এইবার এই 100 টাকা থেকে সরকার কি করতে পারে? এই 100 টাকা থেকে কি করতে পারে? কিছু টাকা ইনভেস্ট করা হয় পরের বছরের জিডিপি বাড়ানোর জন্য। মানে সাপোজ আমার কাছে আমার আয় হয়েছে এই মাসে 1000 টাকা, 1000 টাকাটা আমি খরচাও করে দিতে পারি, বা 1000 টাকার থেকে 500 টাকা খরচা করলাম, 500 টাকা ব্যাংকে রাখলাম। আবার কি করতে পারি, 1000 টাকা থেকে 500 টাকা আমি খরচা করলাম, আর 500 টাকা আমি কাউকে ধার দিলাম ইন্টারেস্টে। তাহলে কি হবে, পরের মাসে আমার ইনকাম কিন্তু ওই যে টাকাটা 500 টাকা ধার দিয়েছিলাম তার থেকে কিন্তু আমি ইন্টারেস্ট পাবো। তার মানে কি আমি টাকাটা ইনভেস্ট করছি কোনো জায়গায়। তাহলে ঠিক সেরকম জিডিপির কিছু টাকা ইনভেস্ট হয়, তার যে পার্সেন্টেজ ভ্যালু সেটাকেই বলা হয় গ্রস ক্যাপিটাল ফরমেশন। তাহলে জিডিপি যদি 1000 টাকা হয়, আর যদি ইনভেস্টমেন্ট 100 টাকা করে, তাহলে পার্সেন্টেজ ভ্যালু কি হবে? তাহলে 10% কি হচ্ছে? ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তাহলে এটাকেই বলা হয় গ্রস ক্যাপিটাল ফরমেশন। গ্রস ক্যাপিটাল ফরমেশন মানে কি, জিডিপি এর যত পার্সেন্ট টাকা ইনভেস্ট করা হয় আবার পরের বার জিডিপি বৃদ্ধির জন্য বা পরের বছর ইনকাম বাড়ানোর জন্য, এবছর ইনকামের যে পার্সেন্ট টাকাটা ইনভেস্ট করা হয় সেটাকে বলা হয় গ্রস ক্যাপিটাল ফরমেশন। মানে ক্যাপিটাল ফর্ম হচ্ছে, নতুন টাকা ফর্ম হচ্ছে, সেই জন্য এরকম নাম গ্রস ক্যাপিটাল ফরমেশন। তাহলে এক বছরে জিডিপি এর যত পার্সেন্ট টাকা ইনভেস্টমেন্ট করা হয় সেটাকে বলা হয় গ্রস ক্যাপিটাল ফরমেশন। নাও আমরা এবার রিক্যাপ করব। ঠিক আছে, ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেল। আমরা এবার ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারের যা যে জিনিস পড়লাম সেগুলো রিক্যাপ করব, তারপরে পভার্টি চ্যাপ্টারে ট্রাই করুন সবাই। হুইচ among the following is not a part of factor of production? এর মধ্যে কোনটা ফ্যাক্টর অফ প্রোডাকশন নয়? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, ওয়েজেস, এর মধ্যে কোনটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন নয়? বলুন। Sir, option D, wages. অপশন D, ডি, wages. ওয়েজেস। হ্যাঁ, তাহলে আমরা জানি কি কি আছে ফ্যাক্টর অফ প্রোডাকশনের মধ্যে, কি কি আছে? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, আর একটা কি ছিল, অর্গানাইজেশন। এই চারটে। ওয়েজেসটা কি, লেবারদের, যেটা লেবারদেরকে দেওয়া হয়, তাহলে এটা ফ্যাক্টর অফ প্রোডাকশন নয়। তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। আচ্ছা, তারপরে কোশ্চেনটা চেষ্টা করুন। হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড অ্যাজ ট্রান্সফার পেমেন্ট? এর মধ্যে কোনটাকে ট্রান্সফার পেমেন্ট হিসেবে কনসিডার করা হবে বলা হয়? কলেজের ফি, ব্যাংকের লোন, বোনাস অফ দ্য এমপ্লয়িজ, আনএমপ্লয়েড অ্যালাওয়েন্স বাই দ্য গভর্নমেন্ট, এর মধ্যে কোনটা ট্রান্সফার পেমেন্ট? Option 4. অপশন ডি, গুড, এটাই উত্তর। আমি বলেছিলাম কি, কলেজের ফি এটা তো হবে না, কলেজের ফি তো আমরা দিই। ব্যাংকের লোন, আমরা লোন কি ফ্রিতে পাই? তার জন্য ইন্টারেস্ট দিতে হয়, তাহলে এটাও ট্রান্সফার পেমেন্ট নয়। বোনাস অফ দ্য এমপ্লয়ি কারা? সরকারি কর্মচারী বা বেসরকারি কর্মচারী যারা, তারা সার্ভিস দিচ্ছে তাই বোনাস পাচ্ছে,
তাহলে সেটাও ট্রান্সফার পেমেন্ট না। কিন্তু যে এটা হচ্ছে আনএমপ্লয়েড অ্যালায়েন্স বাই দ্য গভর্নমেন্ট, মানে বেকার ভাতা, তাহলে আমরা কোনো সার্ভিস না দিয়েই সেই টাকাটা পাচ্ছি, তাহলে এটা হচ্ছে ট্রান্সফার পেমেন্ট। ট্রান্সফার পেমেন্ট হচ্ছে সেইটা যেটা কোনো রকম সার্ভিস আমি না দিয়ে যে টাকাটা পাই। তাহলে তার মধ্যে কি কি থাকে? বার্ধক্য ভাতা, বেকার ভাতা, তারপরে আহ উইডো যেটা পায়, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে সব কিসের মধ্যে পড়ছে? ওই ট্রান্সফার পেমেন্টের মধ্যে পড়ছে। কন্যাশ্রী, ঠিক আছে, যুবশ্রী, এগুলো সবই হচ্ছে ট্রান্সফার পেমেন্ট। উইদাউট এনি সার্ভিস, উইদাউট গিভিং এনি সার্ভিস, দে আর গেটিং দ্য গভর্নমেন্ট মানি, ঠিক আছে। হুইচ অফ দ্য ফলোইং আর কারেক্ট ফর রিয়েল জিডিপি? এর মধ্যে কোনটাকে রিয়েল জিডিপি বলা যেতে পারে? কারেন্ট ইয়ার প্রোডাকশন ভ্যালুড অ্যাট কারেন্ট প্রাইস, এই বছরের যে প্রোডাকশন হলো এবং তার যে কারেন্ট প্রাইসে যদি আমরা কত টাকার জিনিস প্রোডাকশন হলো সেটা হিসাব করি বর্তমান মূল্যে। কারেন্ট ইয়ার প্রোডাকশন ভ্যালুড অ্যাট বেস ইয়ার, এই বছরের প্রোডাকশনটা যদি আমরা একটা নির্দিষ্ট বছরকে বেস ইয়ার ধরে সেই প্রাইসে প্রকাশ করি। কারেন্ট ইয়ার প্রোডাকশন ভ্যালুড অ্যাজ দ্য লাস্ট ইয়ার প্রাইস, আগের বছরের প্রাইসে এই বছরের প্রাইস মানে যদি প্রোডাকশনটাকে হিসাব করি। কারেন্ট ইয়ার প্রোডাকশন ভ্যালুড অ্যাট দ্য ফোরকাস্টেড প্রাইস, ভবিষ্যতের একটা প্রাইসে যদি এই বছরের কারেন্ট ইয়ারের প্রোডাকশনটাকে হিসাব করি, তাহলে এর মধ্যে কোনটাকে রিয়েল জিডিপি বলা হবে? রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপি দুটো ছিল, এর মধ্যে কোনটা রিয়েল জিডিপি? রিয়েল জিডিপি এর মধ্যে কোনটাকে বোঝাবে? চেষ্টা করুন। প্রথম অপশন কি বলছে? কারেন্ট ইয়ার প্রোডাকশন। ধরলাম এই বছর আমার 10টা পেন আমি প্রডিউস করেছি, এবং এখন এই বছর পেনের দাম কত, কারেন্ট প্রাইস কত? 10 টাকা করে, ধরো 12 টাকা করে। এটা হচ্ছে কারেন্ট প্রাইস, আমার প্রোডাকশন, এটা হচ্ছে কারেন্ট প্রোডাকশন। কারেন্ট প্রোডাকশন কারেন্ট প্রাইস, প্রথম অপশনটা এটা বলছে। তাহলে 10টা পেন প্রডিউসড হয়েছে এবং এই বছর পেনের দাম হচ্ছে একটা একটা 12 টাকা করে, তাহলে কত হলো? 120 টাকা। কারেন্ট প্রোডাকশন ভ্যালু অ্যাট বেস ইয়ার, তাহলে এটা বলছে 10টা আমার পেন উৎপাদন হয়েছে 8টা এবছর, আর আমি দেখা যাচ্ছে 2011 সালে কত প্রাইস ছিল পেনটা সেটা আমি সেটাতে হিসাব করছি। ধরলাম 2011 সালে পেনটার প্রাইস ছিল 5 টাকা, তাহলে অ্যাকচুয়ালি আমার ইনকাম কত হলো? 40 টাকা। তাহলে অ্যাকচুয়ালি আমার ইনকাম কত হলো? 40 টাকা। তাহলে বেস ইয়ার 2011 প্রাইসটাকে আমি বেস ইয়ার ধরে সেই প্রাইস হিসাব করছি, এটাকেই বলা হয় হচ্ছে রিয়েল জিডিপি, তবে আমি রিয়েল জিডিপি পাবো। তার মানে 2011 হিসাবে আমার আগের বছর কত ছিল? আগের বছর আমার কত টাকার পেন উৎপন্ন হয়েছিল? 50 টাকার পেন উৎপাদন হয়েছে, ঠিক আছে, এই বছর হয়েছে 40 টাকা, মানে আমার উৎপাদন কমে গেছে, আমরা হিসাব পেয়ে যাচ্ছি। আগের বার 10টা হয়েছিল, 50 টাকা হয়েছিল, ওই জন্য 2011 প্রাইস ধরে আমি যদি এবছর হিসাব করি আমি দেখছি 40 টাকা হয়ে গেছে। সত্যি সত্যি উৎপাদন কমেছে, ওই জন্য টাকার পরিমাণও কমে গেছে, আমার ইনকামও কমে গেছে। তো এটাই রিয়েল ফিগারটা পাচ্ছি আমরা যখন বেস ইয়ার ধরছি। তাহলে এটাকেই সেই জন্য বলছে কি বলছে? রিয়েল জিডিপি। কোনটাকে? কারেন্ট প্রোডাকশনটাকে যখন আমরা একটা বেস ইয়ারের প্রাইস ধরে হিসাব করি তখন সেটাকে বলা হয় কি? রিয়েল জিডিপি, ঠিক আছে। আর কারেন্ট প্রাইস যদি হিসাব করি 120 টাকার হচ্ছে নমিনাল জিডিপি, ঠিক আছে। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট। হুইচ অফ দ্য ফলোইং আর পার্ট অফ দ্য গ্রস ন্যাশনাল প্রোডাক্ট? জিএনপি এর মধ্যে কোন কোনগুলো থাকে? জিএনপি এর মধ্যে কোন কোনগুলো থাকে? এক্সপোর্ট, ইম্পোর্ট, মানি আর্নড বাই রেসিডেন্ট অ্যাব্রড। এক্সপোর্ট থাকে বলছে, এক্সপোর্টটা হিসাব করা হয়, ইম্পোর্টটাকে হিসাব করা হয়, আর বলছে আমাদের দেশের লোক যদি বিদেশে কোনো টাকা আর্ন করে সেটাও অ্যাড হয়, আর একটা বলছে সবকটাই অ্যাড হয়। তাহলে কি হবে উত্তরটা? জিএনপির মধ্যে কোনটা add?
Option C. অপশন সি। আচ্ছা, জিএনপি আমরা পেয়েছিলাম কিভাবে? জিডিপি প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এটা দিয়ে পেয়েছিলাম না? তাহলে এক্সপোর্ট আছে না নেই জিএনপির মধ্যে? আছে। ইম্পোর্ট আছে না নেই? আছে, এই তো জিএনপির মধ্যে আমরা হিসাব করেছিলাম তো। এবং আমরা জানি জিএনপি মানে কি? দেশের লোক দেশের মধ্যে প্লাস দেশের বাইরে যে পরিমাণ প্রোডাকশন করছে, সেটাই জিএনপি ছিল তো। তাহলে এখানে কি বলছে? মানি আর্ন বাই দ্য রেসিডেন্ট অ্যাব্রড, বিদেশ থেকে আমাদের দেশের লোক যদি ইনকাম করে আনে সেটাও অ্যাড হচ্ছে। তাহলে অল অফ দ্য অ্যাবাভ, উত্তর হবে কি? অল অফ দ্য অ্যাবাভ, প্রত্যেকটা জিএনপির মধ্যে এই সবকটাই পড়ছে। ঠিক আছে, অপশন ডি, গ্রস ন্যাশনাল প্রোডাক্টের মধ্যে ইম্পোর্ট এক্সপোর্ট মানি আর্ন বাই দ্য রেসিডেন্ট ফ্রম দ্য আউট অফ দ্য মানে কান্ট্রি, সেগুলো কিন্তু অ্যাড হয়। নেক্সট, হোয়াট কজেস দ্য ডেপ্রিসিয়েশন অফ গুডস? এর মধ্যে কোনটা কোন জিনিসের অবচয় ঘটায়? রিডাকশন ইন মার্কেট ভ্যালু অফ এ গুড, কোন জিনিসের দাম কমে গেল। ফিজিক্যাল ওয়ার অ্যান্ড টিয়ার, মানে জিনিসের ওয়ার অ্যান্ড টিয়ার মানে হচ্ছে ক্ষয়। ফল ইন ভ্যালু অফ গুড, কোন জিনিসের দাম কমে যাওয়া। ঠিক অপশন একের মধ্যে নান অফ দ্য অ্যাবাভ, এর মধ্যে কোনটাকে ডেপ্রিসিয়েশন বলা হয়? ডেপ্রিসিয়েশন কোনটা কাকে বলে? আমরা বলেছিলাম যে বিভিন্ন মেশিন বা বিভিন্ন ঘর বাড়ি আমরা যেগুলো ইউজ করছি ক্যাপিটাল, সেগুলোর যে ক্ষয়টাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। তাহলে এর মধ্যে কোন অপশনটা হবে ঠিক? Option B. অপশন বি, ফিজিক্যাল ওয়ার অ্যান্ড টিয়ার মানে হচ্ছে দৈহিক ক্ষয়, ওয়ার অ্যান্ড টিয়ার মানে হচ্ছে দৈনন্দিন যে ক্ষয়, ওয়ার অ্যান্ড টিয়ার। তাহলে কোন জিনিসের যে ফিজিক্যাল ওয়ার অ্যান্ড টিয়ার হয় বা ক্ষয় হয় সেটাকেই বলা হয় ডেপ্রিসিয়েশন। এখানে এটাই বলতে যাচ্ছে যে ডেপ্রিসিয়েশন কোনটা। কোন জিনিসের ফিজিক্যাল মানে দৈহিক যে ক্ষয়, সেটাকেই বলা হচ্ছে ডেপ্রিসিয়েশন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গ্রস ভ্যালু অ্যাডেড অ্যান্ড নেট ভ্যালু অ্যাডেড? কোন একটা জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিএনপি মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এনডিপি এটা হচ্ছে নেট, এটা ছিল গ্রস, এটা গ্রস, এটা নেট, এনএনপি গ্রস নেট, এদের মধ্যে ডিফারেন্সটা কি? কোনটা হচ্ছে এদের ডিফারেন্স? ভ্যালু অ্যাডিশন, ডেপ্রিসিয়েশন, প্রোডাকশন ফ্লো, ইনভেস্টমেন্ট। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কি? গ্রস এবং নেটের মধ্যে ডিফারেন্স কি? মানে কোনটা বিয়োগ করলে আমরা গ্রস থেকে কোনটা বিয়োগ করলে আমরা নেটটা পাই, এটাই হচ্ছে প্রশ্ন। জিডিপি থেকে কি বিয়োগ করলে আমরা এনডিপি পাই? প্রশ্নটা একটু ঘুরিয়ে করেছে, আর কিছু না। Option B. Depreciation. হ্যাঁ, সেটাই বলছি। তাহলে জিডিপি থেকে যদি ডিপ্রিসিয়েশন বিয়োগ করি তখন আমরা নেট পেয়ে যাই, গ্রস থেকে নেট পেয়ে যাই। জিএনপি থেকে ডিপ্রিসিয়েশন বিয়োগ করলে আমরা নেট পেয়ে যাই, জি থেকে এন পেয়ে যাই। তাহলে সেটাই বলছে গ্রস এবং নেটের মধ্যে মেন ডিফারেন্স কিসে? ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন বিয়োগ করলেই আমরা গ্রস থেকে নেট পেয়ে যাই। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ জিডিপি ডিফ্লেটর? জিডিপি ডিফ্লেটর বলতে কি বোঝাচ্ছে? এটা হয়তো করায়নি। জিডিপি ডিফ্লেটর মানে হচ্ছে মানে নমিনাল জিডিপি। নমিনাল জিডিপি কি? যেটা হচ্ছে এই বছরের প্রাইস ধরে যে জিডিপিটা প্রকাশ করা হয়। ধরলাম এই বছরের প্রাইস ধরে জিডিপি হচ্ছে আমার 100 টাকা, আর রিয়েলি আমার জিডিপি হচ্ছে 70 টাকা। রিয়েল জিডিপি মানে সেই কনস্ট্যান্ট প্রাইস বা বেস ইয়ারের প্রাইস ধরে ইনকাম হয়েছে 70 টাকা। এদের যে পার্সেন্টেজ ভ্যালু উল্টো হবে,
উপরে হচ্ছে নমিনাল, নিচে রিয়েল। তাহলে রিয়েল জিডিপি, আমাদের নমিনাল জিডিপি হয়েছিল 100 টাকা, আর রিয়েল জিডিপি কত হয়েছে? রিয়েল জিডিপি হয়েছে 70 টাকা। তাহলে এদের যে পার্সেন্টেজ ভ্যালু, এটাকে বলা হয় জিডিপি ডিপ্লেটার। তাহলে কত হবে? মোটামুটি এইটা করে যে ফিগারটা পাওয়া যাবে, সেই ভ্যালুটাকে বলা হচ্ছে কি? জিডিপি ডিপ্লেটার। ঠিক আছে? রিয়েল জিডিপি আপন নমিনাল জিডিপি ইন্টু 100, তাহলে এটাই হবে। কি হবে? রিয়েল জিডিপি মাইনাস নমিনাল বাই নমিনাল জিডিপি, নমিনাল জিডিপি, এই নমিনাল জিডিপি বাই রিয়েল জিডিপি। এই অপশন ডিটা হচ্ছে উত্তর। জিডিপি ডিপ্লেটার মানে হচ্ছে নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপির যে রেশিওটা, সেটাকেই বলা হচ্ছে জিডিপি ডিপ্লেটার। তাহলে নমিনাল জিডিপি বাই রিয়েল জিডিপি ইন্টু 100, এটাকে বলা হয় জিডিপি ডিপ্লেটার। বা এদের দুজনের মধ্যে যে পার্সেন্টেজ ভ্যালু, রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপির মধ্যে যে ডিফারেন্সটা বা যে রেশিওটা, সেটাকেই বলা হচ্ছে কি? জিডিপি ডিপ্লেটার। ঠিক আছে?